আসসালামু আলাইকুম। গুগল ডক্সের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা যেমন সহজ, একইভাবে শিক্ষার্থীদের জন্য উত্তর প্রদান করাও সহজ। আমি আমার স্বল্প জ্ঞানে যা কিছু জানি, গুগল ডক্সে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এবং কিভাবে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করতে হয়, সেগুলোই আজকের ভিডিওতে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। গুগল ডক্স এর মাধ্যমে প্রশ্নপত্র তৈরির জন্য সর্বপ্রথম আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা। একটি জিমেইল অ্যাকাউন্ট আমাদের করে নিতে হবে, এটি হচ্ছে প্রথম কাজ। এবং শিক্ষার্থীদেরও অ্যান্সার করার জন্য জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আমি ল্যাপটপের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছি। একই কাজ ডেস্কটপে অথবা মোবাইল ফোনে, স্মার্টফোন যেগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোন অথবা স্মার্টফোনগুলো যেগুলো আছে, সেখানেও একইভাবে এই প্রশ্নপত্র তৈরি করা যাবে এবং সহজেই শিক্ষার্থীরাও মোবাইল ফোনের মাধ্যমে উত্তর প্রদান করতে পারবে। আমি পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছি। গুগল ডক্সের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করার জন্য আমি সর্বপ্রথম আমার গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করলাম এবং এখানে যে আমার সার্চ ইঞ্জিনটি আছে, গুগল সার্চ আছে, সেখানে আমি ক্লিক করব। এবারে আমি টাইপ করব গুগল ফর্মস, লিখে আমি সার্চ দিব। গুগল ফর্মস লিখে সার্চ দিলে সার্চের মাধ্যমে প্রথম যেটি আসবে, গুগল ফর্মস ফ্রি অনলাইন সার্ভিস ফর পার্সোনাল ইউজ। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে দুটি বক্স এসেছে, একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে বিজনেস। আমি পার্সোনাল যে বক্সটি আছে সেটি সিলেক্ট করব এবং সেখানে ক্লিক করব। গো টু গুগল ফর্মস, এখানে আমি ক্লিক করব। আমার সামনে এরকম একটি পেজ এসেছে এবং আমি পেজের এই অংশটিতে ক্লিক করব। প্লাস চিহ্ন যে অংশটি রয়েছে, আমার কাছে একটি ফর্ম এসেছে। এটি আমার প্রশ্ন ফর্ম। এখানে আমি দেখতে পাচ্ছি এটি একটি প্রশ্নের ফর্ম এবং এটি কিন্তু উত্তরপত্র হবে। একটি প্রশ্নে সাধারণত উপরে কি থাকে, টাইটেল থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকে এবং অন্যান্য বিষয়গুলো থাকে। এই যে উপরের একটি বক্স দেখতে পাচ্ছি আনটাইটেলড ফর্ম লেখা, এখানে আমি টাইটেল দিব। আমি চাইলে বাংলায় টাইপ করতে পারি, ইংলিশে টাইপ করে আমি প্রশ্নটি তৈরি করতে পারি। আমি বাংলায় টাইপ করছি। এই যে আনটাইটেলড ফর্ম, এই ঘরে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখব, টাইটেল দিব। আমি পুরো নাম লিখলাম না, আমি শুধু কলেজ কথাটি লিখলাম এবং নিচে ফর্ম ডেসক্রিপশনে আমি এবার প্রশ্নপত্রের উপরে যা কিছু থাকে সেই জিনিসগুলো লিখব। যেমন আমি আমার বিভাগের নাম লিখতে পারি, দর্শন বিভাগ। এরপর এন্টার দিয়ে আমি নিচে আজকে পরীক্ষার বিষয় এবং শ্রেণী এবং বিভাগ, পূর্ণমান, সময়, একটি প্রশ্নপত্রের উপরে যা কিছু থাকে সেগুলো আমি এই বক্সটিতেই টাইপ করব। আমাদের এই ফর্মে কাজ করার জন্য মূলত এখানে এই যে ডান দিকে মার্ক করেছি, এখানে যে কিছু কিজ আছে সেই কিজগুলো দিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই বাটনগুলো দিয়ে আমরা কাজ করব। আমাদের প্রাথমিক পর্যায়ে যে কাজটি হবে সেটি হচ্ছে যে এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, এই যে প্লাস চিহ্নটি, এটিতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমার কাছে একটি নতুন ঘর আসলো, নতুন একটি বক্স আসলো। এখানে কোশ্চেন লেখার অপশন আছে এবং বিভিন্ন অপশন আছে। এটি যেহেতু উত্তরপত্র, আমাদের শিক্ষার্থীর ইনফরমেশন দরকার। আমরা শিক্ষার্থীর ইনফরমেশনের জন্য এখানে কোশ্চেনের ঘরে ক্লিক করে আমরা যেমন শিক্ষার্থীর নাম আমার জানা দরকার, আমি নাম অপশনটি রাখলাম। আমাদের প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে এই ঘরটি প্রয়োজন হবে প্রশ্ন তৈরির জন্য। এই ঘরটির অপশনটি আমি ক্লিক করলাম। এখানে আমার কাছে বেশ কিছু অপশন চলে আসলো। নাম লেখার জন্য শর্ট অ্যান্সার যেটি আছে সেই অপশনটিতে ক্লিক করব। এতে করে শিক্ষার্থীর নামটি লেখার একটি ঘর তৈরি হলো। একইভাবে আবারও আমি প্লাস চিহ্নে ক্লিক করব এবং আমি এখানে শিক্ষার্থীর রোল জানতে চাই, রোল ঘরটি ফিল আপ করবো এবং আমি একইভাবে এখানে শর্ট অ্যান্সার ক্লিক করব। এবং আমার আরও ইনফরমেশন দরকার শিক্ষার্থীর, একইভাবে আমি প্লাস ঘরটি ক্লিক করব এবং এখানে শিক্ষার্থীর বিভাগ লিখতে পারি। এভাবে আমি শিক্ষার্থীর ইনফরমেশনের জন্য প্লাস চিহ্ন দিয়ে একটি একটি করে ঘর বাড়িয়ে নিব এবং আমি
সেটি ফিল আপ করে শর্ট অ্যান্সার অপশনটি সিলেক্ট করব। এবারে শিক্ষার্থী ইনফরমেশনগুলো কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। আমাদের এমন কাজ করতে হবে যেখানে শিক্ষার্থী যেন তার ইনফরমেশন না দিয়ে প্রশ্নপত্র সাবমিট না করতে পারে। তাই আমরা যখন নাম টাইপ করেছিলাম সেই নামের ঘরে এখানে একটি অপশন আছে রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড অপশনটি আমরা সিলেক্ট করে রাখলে শিক্ষার্থী নাম না লিখে কোনো প্রশ্নপত্র সাবমিট করতে পারবে না। তাই আমি রিকোয়ার্ড অপশনটি সিলেক্ট করে দিলাম। একইভাবে রোল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি রোলের ঘরটিও রিকোয়ার্ড করে দিলাম। এভাবে শিক্ষার্থীর যাবতীয় ইনফরমেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা সেই ঘরগুলোকে রিকোয়ার্ড করে দিব। এই গেল আমাদের শিক্ষার্থীর ইনফরমেশন পাওয়ার বিষয়টি। এবারে আমি দেখাবো আমাদের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে আমরা কি করব। প্রথমত আমি আবারও প্লাস চিহ্নে ক্লিক করব এবং অ্যাড কোশ্চেন চলে আসবে। এখানে অবজেক্টিভ একটি কোশ্চেন তৈরি করব। যেমন আমার অবজেক্টিভ কোশ্চেনে আমি একটি টাইপ করছি, যেহেতু এটি অবজেক্টিভ প্রশ্ন তাই আমি এখানে সিলেক্ট করব হচ্ছে মাল্টিপল চয়েসের ঘরটি। মাল্টিপল চয়েসে আমি অপশন 1-এ ক্লিক করলে আমার প্রথম অপশন দেওয়ার সুযোগ চলে আসবে। আমি প্রথম অপশন টাইপ করে দিচ্ছি। এখন আমি 2 নম্বর অপশন করব, যে অ্যাড অপশন একটি কথা লেখা আছে, আমি সেই অ্যাড অপশনের জায়গাটি ক্লিক করব। এতে করে আমার অপশন 2 লেখার ঘর চলে আসলো। আমি এবার 2 নম্বর অপশনটি টাইপ করব। এভাবে আমি আবারও অ্যাড অপশন ক্লিক করব এবং গ নাম্বারের অপশনটি দিব। এভাবে আমার মাল্টিপল চয়েসের প্রশ্নটি তৈরি হয়ে গেল। অনার্সের ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে পরীক্ষা যেভাবে নেওয়া হয় সেখানে এই মাল্টিপল চয়েস অপশন থাকে না। তাদের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করব। আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে করতে হবে সেটি আমি দেখাচ্ছি। আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে ক বিভাগে, তাই আমি সেটা টাইটেল যদি ইউজ করতে চাই, অর্থাৎ ক বিভাগ কথাটি লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে আমি লাল মার্কস করেছি সেখানে ক্যাপিটাল লেটারে 2টি টি লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে একটি বক্স আসলো। আমি এখানে টাইটেল দিলাম ক বিভাগ এবং আমি ক বিভাগে শিক্ষার্থীদের অপশনস রাখতে চাই, তাই আমি এখানে ডেসক্রিপশন যেখানে বক্সটি আছে সেখানে আমি লিখব যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। আমার ক বিভাগ টাইটেল বক্সটি রেডি হয়ে গেল। এবার আমার ক বিভাগের প্রশ্ন তৈরি করার পালা। আমি আবারও প্লাস চিহ্ন ক্লিক করব। একটি প্রশ্নের বক্স চলে আসলো। ক বিভাগে আমার 1 নাম্বার প্রশ্ন, 1-এর ক প্রশ্নটি আমি লিখছি। আমি প্রশ্ন দিলাম, এটি আমার মাল্টিপল চয়েস না, আমি এখানে অপশনে যাব এবং এখানে আমি শর্ট অ্যান্সারের ঘরটি ক্লিক করব। তাহলে শিক্ষার্থীর উত্তরের জন্য স্পেস তৈরি হয়ে গেল। একইভাবে আমি আবারও প্লাস চিহ্ন দিব এবং আমি 1-এর খ নাম্বার প্রশ্নটি এখানে টাইপ করব এবং একইভাবে আমি খ নাম্বারের জন্য শর্ট অ্যান্সার ক্লিক করব। এইভাবে আমার 1 নাম্বারের প্রশ্ন উত্তরের জন্য ক, খ, গ, ঘ এভাবে আমি 10 থেকে 12টি প্রশ্ন যখন দিব আমি এভাবে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে ঘর বাড়াবো এবং এক একটি প্রশ্ন করে যাব এবং এখানে শর্ট অ্যান্সার সিলেক্ট করব। তাহলে ক বিভাগের প্রশ্ন তৈরি হয়ে গেল। এবার ক বিভাগের প্রশ্ন তৈরির পর আমাদের খ বিভাগের প্রশ্ন তৈরির পালা। ক বিভাগের টাইটেল তৈরি করার জন্য আমরা যেখানে ক্লিক করেছিলাম, অর্থাৎ এখানে 2টি ক্যাপিটাল টি লেখা আছে, সেইখানে ক্লিক করব। আবারও টাইটেল বক্স চলে আসবে এবং এখানে আমরা লিখব খ বিভাগ এবং ডেসক্রিপশনে যদি আমার প্রয়োজন মনে করি যে আমি কোনো অপশন রাখবো বা আরও কোনো কথা আমার এখানে উল্লেখ করার প্রয়োজন আছে, কোনো প্রশ্নোত্তর বাধ্যতামূলক কি না, তাহলে আমি এখানে টাইপ করব। আমি এখানে লিখলাম যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। খ বিভাগ আমার টাইটেল বক্স তৈরি হয়ে গেল। এবার একইভাবে আমি প্লাস চিহ্ন দিব, আমার কোশ্চেন করার ঘর চলে আসলো। আমি এবার এখানে 2 নাম্বার প্রশ্নটি টাইপ করব। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, আমি এতক্ষণ টাইপ করে প্রশ্ন করেছি, আমাকে যে গুগল ফর্মে প্রশ্ন করতে হলে এখানেই টাইপ করতে হবে বিষয়টি কিন্তু সেরকম না। আমি চাইলে আমার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে রাখা প্রশ্ন যদি সেরকম প্রশ্ন থাকে সেই প্রশ্ন থেকে একটি একটি করে কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিতে পারি।
সেটিও সম্ভব, এবং তাতে করে আমার কাজটি আরও সহজ হয়ে যাবে, সময় কম লাগবে। হয়তো মোবাইলে করতে গেলে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ল্যাপটপে বা ডেস্কটপে কাজটি খুব সহজ। আমি দেখাচ্ছি, যেমন আমি এই 2 নাম্বারের প্রশ্নটি আমি কপি পেস্ট করে এনে দেখাচ্ছি। আমি আমার পুরনো করে রাখা একটি প্রশ্নে যাচ্ছি। আমি এটিকে মিনিমাইজ করে আমার ওয়ার্ডে করে রাখা প্রশ্নটিতে যাব। যেমন এখানে আমার একটি প্রশ্ন করে রাখা আছে, এই প্রশ্নটি আমি দিতে চাচ্ছি। পুরো প্রশ্নটি কিন্তু আমি কপি করে ওখানে পেস্ট করে দিতে পারি। যেমন এখন আমি 2 নাম্বার প্রশ্নটি দিব। আমি এখানে এটিকে সিলেক্ট করে কপি করে নিয়ে আমার ফর্মটিতে আমি পেস্ট করব। বাস আমার কাছে আমার প্রশ্নটি চলে এসেছে। তাহলে আমি কিন্তু এই একইভাবে প্রশ্ন কপি করে করে পেস্ট করতে পারি। এতক্ষণ আমরা ক বিভাগে এখানে শর্ট অ্যান্সার সিলেক্ট করেছি, কিন্তু এখানে যেহেতু শিক্ষার্থীরা তুলনামূলক বড় প্রশ্নের উত্তর দিবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি লিখবে, টাইপ করবে, তাই আমরা এখানে সিলেক্ট করব প্যারাগ্রাফের ঘরটি। এবং প্যারাগ্রাফ ঘরটি সিলেক্ট করলে শিক্ষার্থী তার একটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা পেয়ে যাবে। এবারে আমি একইভাবে প্লাস চিহ্ন দিয়ে আমি 3 নাম্বার প্রশ্নটি করব শিক্ষার্থীদের জন্য, এবং আমি চাইলে একইভাবে আমার ওয়ার্ড ডকুমেন্ট থেকে আমি 3 নাম্বার কোশ্চেনটি কপি করে নিয়ে আমি সেখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমি টাইপ করতে পারি। এভাবে আমি খ বিভাগের প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য প্যারাগ্রাফ অপশনটি সিলেক্ট করব। এভাবে আমি আমার খ বিভাগের সকল প্রশ্ন দিয়ে খ বিভাগের কাজ শেষ করব। এবার আমার কাজ হচ্ছে গ বিভাগ নিয়ে। আমি একইভাবে গ বিভাগের টাইটেল তৈরি করার জন্য যে ডাবল টি লেখা এখানে অপশনটি আছে আমি সেটি সিলেক্ট করব। আবারও আমার টাইটেলের ঘর চলে আসলো। একইভাবে আমি টাইটেলের ঘরে গ বিভাগ লিখব, এবং একইভাবে আমার ডেসক্রিপশনে আমি যদি কোনো অপশন দিতে চাই তাহলে সেই কথাগুলো উল্লেখ করে গ বিভাগের টাইটেল শেষ করব। এবার আমি আবারও প্লাস চিহ্ন দিব এবং গ বিভাগের জন্য প্রশ্ন তৈরি করব। একইভাবে আমি কপি পেস্ট করে প্রশ্নটা দিতে পারি, অথবা আমি এখানে টাইপ করে প্রশ্নটি লিখতে পারি। গ বিভাগে প্রশ্নটি থাকে সেটি সাধারণত প্রতিটি প্রশ্ন 10 নাম্বার করে দেওয়া থাকে। 10 নাম্বারের একটি প্রশ্নের জন্য বিশেষ করে বর্ণনামূলক যে সকল সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্টে খুব ডিটেলস লিখতে হয়, মোটামুটি কয়েকটা পেজ লেগে যায়। সেক্ষেত্রে টাইপ করাও জটিল। দুটি বিষয়কে মাথায় রেখে আমরা এই অপশনটি রাখতে পারি যে একজন শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি নাম্বার করে খাতায় লিখবে, এবং খাতায় তার 2 থেকে 3 পেজ 4 পেজ লাগতে পারে, সে সেটি লিখবে, লিখে সেটি ছবি তুলে মোবাইলে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিবে। একইভাবে আমরা এই অপশনের জন্য এই ঘরটিতে ক্লিক করব। আমি ক্লিক করলাম। এখানে বেশ কিছু ঘরের মধ্যে এই যে ফাইল আপলোডের ঘরটি আছে, এই ফাইল আপলোডের ঘরটি আমি ক্লিক করব। ফাইল আপলোডের ঘর ক্লিক করার পর আমার কাছে এরকম একটি বক্স আসবে। এই বক্সের এখানে কন্টিনিউ নামে একটি অপশন থাকবে। একইভাবে মোবাইলের ক্ষেত্রেও তাই। আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে বেশ কিছু অপশন দেখাবে, অর্থাৎ আমি কোন ধরনের ফাইল চাচ্ছি শিক্ষার্থীর কাছে। আমি যেহেতু শুধু ছবিটি চাচ্ছি, সেহেতু আমি এখানে যে একটি অপশন আছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস, এখানে আমি সিলেক্ট করব। আমাকে বেশ কিছু অপশন দেখাবে। আমি কোন ধরনের ফাইল চাচ্ছি, আমি শুধু ইমেজ চাচ্ছি, তাই আমি ইমেজে ক্লিক করব। অন্য কোনো ফাইল অর্থাৎ ভিডিও বা পিডিএফ ফরম্যাট এগুলো আমি নিব না, তাই আমি এটি রেস্ট্রিক্টেড করে দিলাম। শুধু ইমেজ যেটি আছে সেটি আমি সিলেক্ট করে দেব। এখানে ইমেজ শুধু সিলেক্ট করলে হবে না, আমি কয়টা পেজ চাচ্ছি, কয়টা ছবি অ্যালাউ করব। যেহেতু একটি পেজে হয়তো শিক্ষার্থীর প্রশ্নোত্তরটি নাও শেষ হতে পারে, এখানে আমরা 10টি ছবি পর্যন্ত সিলেক্ট করতে পারবো, এবং সেখানে আমি 5টি ছবি পর্যন্ত অ্যালাউ করলাম। এবং এখানে আমরা চাইলে 10 জিবি ফাইল পর্যন্ত নিতে পারবো। নর্মালি একটি ছবি, মোবাইলে তোলা একটি ছবি 2 মেগাবাইট 2.5 মেগাবাইটের বেশি হয় না, সেক্ষেত্রে আমি এখানে 10 মেগাবাইট সিলেক্ট করব। আমি চাইলে বেশি ফাইল সিলেক্ট করতে পারি, কিন্তু আমাদের একটি গুগল ড্রাইভে 15 জিবির বেশি স্পেস তার থাকে না। ফলে এখানে শিক্ষার্থীরা যে অ্যান্সারগুলো আমাদেরকে দিবে, আমাদের এই ফাইলের কারণে লিমিটটি
শেষ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে স্পেস কিনে নিলে ভালো গুগল ড্রাইভের। কিন্তু যদি আমরা সেটি না চাই, 15 জিবির মধ্যে আমরা উত্তরপত্রগুলো পেতে চাই এবং আমাদের শিক্ষার্থী যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে প্রশ্নের উত্তরও কিন্তু অনেক আসবে। তখন কিন্তু আমাদের মেমোরি ফুল হয়ে যাবে এবং পরবর্তীতে স্টুডেন্টরা কিন্তু তার উত্তরপত্র সাবমিট করতে পারবে না। এবং আমাদের গ বিভাগে যদি আমরা 5টি প্রশ্নের উত্তর পরীক্ষায় নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে পেজ সংখ্যা এবং ফাইল সাইজের পরিমাণ সংখ্যাটি অবশ্যই আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। কারণ আমাদের শিক্ষার্থী যদি অনেক বেশি হয়, আমাদের কিন্তু 15 জিবি যে গুগল ড্রাইভটি আছে সেটি ফিল আপ হয়ে যাবে এবং এই পরিমাণটি ফিল আপ হয়ে গেলে কিন্তু অন্য স্টুডেন্টদের অ্যান্সার পত্রটা আর পাবো না। সেজন্য আমরা এখানে লিমিট করে দিব, খুব অল্প সংখ্যক পেজ আমরা অ্যালাউ করব এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যে লিমিটটা আমরা কম করে দিব। একইভাবে আমরা যদি গ বিভাগের আরও কোশ্চেন অ্যাড করতে চাই, একইভাবে আমি 11 নম্বর প্রশ্ন উত্তরটি যে লিখব, এখানে আমি লিখব 11 নম্বর প্রশ্ন লিখব এবং আমি কপি পেস্ট করে একইভাবে এখানে দিতে পারি, অথবা আমি টাইপ করে 11 নম্বর প্রশ্নটি এখানে দিতে পারি। এবং একইভাবে আমি এই অপশনে গিয়ে শিক্ষার্থীর জন্য আপলোডের ফাইল আপলোড করার অপশনটি সিলেক্ট করব এবং তাকে একইভাবে কয়টা ফাইল সে দিতে পারবে সেই অপশনগুলো সিলেক্ট করে দেব। মোটামুটি আমাদের যে বর্ণনামূলক সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য এভাবে আমরা পরীক্ষা নিতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে সকল সাবজেক্টে কিছু ইকুয়েশন আছে, কিছু সিম্বল আছে যেগুলো এখানে টাইপ করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের দর্শনেই সিম্বলিক লজিক নামে একটি কোর্স আছে, যেখানে আমাদের বেশ কিছু সিম্বল দিতে হয়, সেখানে শিক্ষার্থীদের অঙ্কগুলো করে সাবমিট করতে হয়। যেমন এখানে আমি একটি প্রশ্ন রেখেছি যেটি আমাদের সিম্বলিক লজিকের প্রশ্ন। এখানে আমার একটি কাজ হতে পারে, আমি এটিকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। প্রশ্নটির যে সিম্বল আছে সেটি সে গ্রহণ করেছে, তাতে করে সমস্যা হবে না। কিন্তু যদি সে সিম্বলটি গ্রহণ না করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে। সাধারণত গণিত বা অন্যান্য বিজ্ঞানের বিষয়ে কিছু ইকুয়েশন আছে যেগুলো এখানে সিম্বলগুলো গ্রহণ করবে না, এবং আমাদের সিম্বলিক লজিকেও বেশ কিছু ছক আছে এবং সিম্বল আছে যেগুলো এখানে গ্রহণ করবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত আমরা যেটি করতে পারি, পুরো প্রশ্নটিকে আমরা একটি কাগজে লিখে নিয়ে সেটির ছবি তুলে আমরা এখানে দিতে পারি, আপলোড করে কোশ্চেনে দিতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোশ্চেনটি আমার করা আছে সেটিকে জেপিজি ফরম্যাট করে নিয়ে ছবি আকারে করে নিয়ে আমি সেটিকে এখানে আপলোড দিতে পারি। অর্থাৎ মোট কথা হচ্ছে আমি প্রশ্নটির ছবিটি তুলে আমি এখানে আপলোড দিব। আমার আপলোড দেওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটি ঘর চিহ্ন আছে, আমি এখানে যদি অপশনটিতে ধরি, তাহলে আমি ইমেজে ক্লিক করার পর আমার এখানে একটি অপশন আসলো ব্রাউজ করার জন্য। আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম, অথবা কোনো একটি ছবি ট্র্যাক করলেও এখানে চলে আসবে। আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর আমার ছবিটি যেখানে আছে আমি সেখানে ক্লিক করব। আমার নির্ধারিত প্রশ্নের যে ছবিটি, যে আমি জেপিজি ফরম্যাট করে রেখেছি একটি ছবি, অঙ্কের একটি প্রশ্নের একটি ছবি, আমি এটি সিলেক্ট করব, ওপেন করব, বাস আমার এখানে এটি আপলোড হয়ে যাবে। এই ইমেজটি আমার প্রশ্নপত্রে আপলোড হচ্ছে। এই যে ইমেজটি আমি দেখতে পাচ্ছি। আমাদের স্টুডেন্টরা ঠিক এইভাবে প্রশ্নটিকে পেয়ে যাবে। একইভাবে তাকে উত্তর প্রদানের জন্য ফাইল আপলোডের অপশনটি রাখবো এবং আমি একইভাবে এখানে তাকে সিলেক্ট করে দিব। সে শুধু ইমেজ পাঠাতে পারবে, সে শুধু কয়টি ফাইল পাঠাতে পারবে এবং কত মেগাবাইট পর্যন্ত সে পাঠাতে পারবে আমি সিলেক্ট করে দেব। এখন হচ্ছে প্রশ্নটি সাবমিট করার পালা। প্রশ্নটি সাবমিট করার আগে কিছু বিষয় আমরা মাথায় রাখবো। যেহেতু আমাদের পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চলবে, ধরে নিয়ে আমরা 1 ঘন্টায় পরীক্ষাটি নিব, অর্থাৎ আমি 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা নেব। 10টার সময় একটি লিঙ্ক আমি আমার গ্রুপে দিয়ে দিব, শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। ঠিক 11টার সময় আমি আর কোনো প্রশ্নের উত্তর গ্রহণ করব না, সেই অপশনটি চালু করে দিব, অর্থাৎ আমি প্রশ্ন উত্তর গ্রহণের অপশনটি বন্ধ করে দিব। এটির জন্য আমি কি করব দেখাচ্ছি। এই যে এখানে রেসপন্সেস নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এরকম একটি ঘর আসবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাকসেপ্টিং রেসপন্সেস, অর্থাৎ আমি এখনো কোশ্চেনের উত্তর অ্যালাউ করছি, কিন্তু পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, এখন আমি আর এটি অ্যালাউ করব না। তাহলে আমাকে কি করতে হবে? এই অপশনটি অফ করে দিতে হবে। আমি এই অপশনটি অফ করে দিলাম এবং এই অপশনটি অফ করে দিলে শিক্ষার্থীরা আর
প্রশ্নের উত্তর সাবমিট করতে পারবে না। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে একটি কোশ্চেন উত্তর সাবমিট করে আরেকটি কোশ্চেন উত্তর সাবমিট করে দেয়, যে তার মনে হলো যে আগের প্রশ্নটিতে সে কিছু ভুল লিখেছে, নতুন করে আবার সে দেখে নিয়ে আরেকটি নির্ধারিত সময়ের মধ্যে আরেকটি প্রশ্ন উত্তর সাবমিট করে দিবে। এই সুযোগটি যেন সে না পায়, সেজন্য আমরা যেটি করব, এখানে সেটিংসের একটি ঘর আছে, একটি সিম্বল আছে। এই সেটিংসের সিম্বলে আমি ক্লিক করলে আমি বেশ কিছু অপশন পাবো। এই অপশনের মধ্যে আমি যেটি করব, লিমিট করে দেব, লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একজন শিক্ষার্থী কেবল একটি পেপারই সাবমিট করতে পারবে, অর্থাৎ একটি গুগল অ্যাকাউন্ট থেকে একটি উত্তরই শুধু আমি গ্রহণ করছি, বাকি উত্তর আমি গ্রহণ করছি না। আমি সেভ করব। ব্যাস, আমার পরীক্ষাপত্র পুরোপুরি রেডি পরীক্ষা নেওয়ার জন্য। এবার আমি যেটি করব, এখানে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর আমার এই ঘরটি আসবে। এই ঘরে আমি এখানে ক্লিক করব। এখানে একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করলে আমার একটি লিঙ্ক চলে আসবে। এটি আমার প্রশ্নপত্রের লিঙ্ক। প্রশ্নপত্রের লিঙ্কটি খুবই বড়, তাই আমি এটিকে ছোট করে নিলাম। এখানে ক্লিক করব, লিঙ্কটি ছোট হয়ে গেল। এখন আমি যেটি করব, অ্যাড্রেসটি কপি করে নিব। আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল এবং আমি আমার সুবিধা মতো আমি অ্যাড্রেসটি যে কোনো একটি জায়গায় পেস্ট করে দিয়ে আমি সেই লিঙ্কটি আমি সেভ করে রাখতে পারি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফর্মে অথবা এক্সেল ফর্মে অথবা আমার নির্ধারিত কোনো একটি ডকুমেন্টে আমি এটি সেভ করে রাখতে পারি এবং পরীক্ষার সময় এই লিঙ্কটি কপি করে নিয়ে আমি আমার গ্রুপে দিতে পারি এবং স্টুডেন্টরা সেই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তরটি সাবমিট করতে পারবে। শিক্ষার্থীরা লিঙ্কে ক্লিক করলে এখানে এরকম একটি পেজ পাবে তারা, এবং আমি এখানে কিন্তু নাম এবং রোল এবং অন্যান্য ইনফরমেশন বাধ্যতামূলক করেছি। তাই শিক্ষার্থীরা যদি শুধু উত্তর দিয়ে সাবমিট করতে চায়, আলটিমেটলি তারা সাবমিট করতে পারবে না। তাই তাদের যেটি করতে হবে, অবশ্যই তাদের নাম লিখতে হবে। যেমন আমি এখানে আমার নামটি লিখছি, আমি আমার রোল দিলাম। এবার শিক্ষার্থী তার উত্তর দিল, তার পছন্দ মতো উত্তরটি দিল এবং শিক্ষার্থী তার উত্তরগুলো এখানে টাইপ করবে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তারা কতটুকু স্পেস পাবে আমরা একটু দেখি। অর্থাৎ বেশ ভালো পরিমাণে স্পেস সে পাবে উত্তর লেখার জন্য, আরও স্পেস সে পাবে। সেখানে মোটামুটি একটি বা 4 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ভালো পরিমাণে স্পেস পাবে উত্তর করার জন্য। ওকে, এরপরে আমরা দেখি যে তার বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা যে তার জন্য ফাইল দেওয়ার অপশন রেখেছিলাম, সেখানে সে যখন ফাইল পাঠাবে আমরা কিভাবে দেখব এবং সে ফাইল কিভাবে আপলোড করবে। আমি র্যান্ডম আমার এখান থেকে ডেস্কটপ থেকে কিছু ফাইল আমি সিলেক্ট করে, যে ধরে নিয়ে এগুলো আমার অ্যান্সার স্ক্রিপ্ট, এবং আমি আমার অ্যান্সার স্ক্রিপ্ট সিলেক্ট করে আমি এখানে সাবমিট করলাম এবং আপলোড করে দিলাম। এটি শিক্ষার্থীর কাজ, এটি আমার কাজ নয়, এটি শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থী এভাবে উত্তর প্রদান করবে। শিক্ষার্থীর সব কাজ শেষ হয়ে গেলে শিক্ষার্থী উত্তরটি সাবমিট করে দেবে। এখন আমরা শিক্ষক হিসেবে সাবমিট করা উত্তরটি কিভাবে জানব? এই সাবমিট করা উত্তর পাওয়ার জন্য আমরা আবারও গুগল ফর্মে যাব এবং আমার সেভ করে রাখা যে গুগল ফর্মটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমার সেই প্রশ্নপত্রটি আমার সামনে চলে আসবে এবং আমি পরীক্ষার্থীদের সাবমিট করা রেসপন্স দেখতে পাবো। এখানে যেখানে রেসপন্সের ঘর আছে, এখানে একজন আমার প্রশ্ন উত্তর দিয়েছে। আমি রেসপন্সের ঘর ক্লিক করলাম এবং আমি পেয়ে গেলাম তার উত্তরটি। এখানে যখন 100, 200 এরকম স্টুডেন্টের খাতা জমা পড়বে, তখন এটি দেখার জন্য আমরা এখানে যে ইন্ডিভিজুয়াল একটি ঘর আছে সেটি ক্লিক করব। তাহলে একজন একজন করে তার উত্তরটি আমরা দেখতে পাবো। এবার উত্তরপত্রটি মূল্যায়নের পালা। আমি এবার উত্তরপত্রটি দেখি, যে তার নাম রোল আমরা দেখতে পাচ্ছি এবং যে উত্তর দিয়েছে সেটি আমি দেখতে পাচ্ছি এবং তার ছবিগুলো আমি কিভাবে দেখব? আমি তার ইমেজগুলোতে ক্লিক করে করে তার ছবিগুলো সেভ করে নিয়ে দেখতে পারি, বা এভাবে ক্লিক করে আমি তার ছবিগুলো দেখতে পাবো। আমি এভাবে ক্লিক করে নিয়ে শিক্ষার্থীর উত্তরটি দেখতে পাবো। এভাবে দেখা শেষ হয়ে গেলে আমি উত্তরপত্র মূল্যায়ন করতে পারবো এবং পরবর্তী জনের জন্য আমি আবারও পরের অংশে পরের জন যে এখানে 1, 2 এরকম দেওয়া থাকবে, আমি ক্লিক করে করে পরবর্তী প্রশ্নের উত্তরটি মূল্যায়ন করতে পারবো। আমি চেষ্টা করেছি সহজভাবে
একেবারে যারা বিগিনার্স তাদের জন্য বোঝানোর চেষ্টা করতে আমার স্বল্প জ্ঞানে যতটুকু ছিল আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। জানি না কার কতটুকু উপকার হবে, তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।